আওয়ামী লীগকে নিয়ে জরিপ গুরুতর প্রশ্ন তুললেন প্রেস সচিব। প্রতিশোধের রাজনীতি নয়, বিএনপি সমাধানের পথে বিশ্বাসী তারেক রহমান। বিএনপি জামায়াতের বিদ্রোহী প্রার্থীদের জন্য এনসিপি দরজা খোলা নাসির উদ্দিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবে বিস্তারিত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে নথিভুক্ত দমনপীড়ন ও গণহত্যার অভিযোগ থাকার পরও দলটিকে নিয়ে জনপ্রিয়তা জরিপ চালানো কতটা নৈতিক ও ন্যায়সঙ্গত, এমন প্রশ্ন তুলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার 10 ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জরিপটির উদ্দেশ্য ও প্রভাব নিয়ে সমালোচনা করেন। পোস্টে প্রেস সচিব বলেন, বিশেষজ্ঞদের মতে এই ধরনের জরিপ কোনো নিরপেক্ষ গবেষণার অংশ নয়, বরং ধীরে ধীরে অপরাধমূলক ইতিহাসকে আড়াল করার একটি প্রচেষ্টা। তার ভাষায়, দলটির বিরুদ্ধে থাকা দীর্ঘ দমনপীড়নের দায় পুনর্বাসনের নয়, বরং জবাবদিহির দাবি তোলে। শফিকুল আলম উল্লেখ করেন, বিএনপির শাসনামল নয়, বরং টানা 16 বছর ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগই দেশে ভয়-ভিত্তিক রাজনৈতিক পরিবেশ তৈরি করেছিল। বিরোধী রাজনৈতিক সমাবেশে হামলা, হতাহত, সড়ক দখল ও আগ্নেয়াস্ত্রের অবাধ উপস্থিতি, এসব ঘটনাই সেই সময়ে স্বাভাবিক চিত্র ছিল। ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে সহিংসতায় সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তার মতে, শেখ হাসিনার সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার কৌশল হিসেবে জনগণের ভয়কে হাতিয়ার করেছিল। গত জুলাই-আগস্টের আন্দোলন দমন করতে সক্ষম হলে সরকার আরও 2 দশক ক্ষমতায় থাকতে পারত, এমন বিশ্লেষকদের মতামতও তিনি তুলে ধরেন। কিন্তু নতুন প্রজন্ম ভয়কে উপেক্ষা করে রাস্তায় নামায় শেষ পর্যন্ত হাসিনা সরকার বুঝতে পারে, গণহত্যা দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখা যায় না। শফিকুল আলম প্রশ্ন তোলেন, জনপ্রিয়তা জরিপ কি ইতিহাস মুছে ফেলতে পারে? আজকে 10% বা 20% সমর্থন পাচ্ছে, এই গণনা কি অর্থবহ? তিনি বলেন, ফায়াজ-সহ আন্দোলনে নিহত তরুণদের স্মৃতি যখন এখনও তাজা, তখন এই ধরনের জরিপ শহীদদের প্রতি অবমাননার শামিল। তিনি আরও মন্তব্য করেন, ভবিষ্যতে রাজনৈতিক জরিপের প্রয়োজন হতে পারে, তবে তার আগে চাই জবাবদিহি। আওয়ামী লীগকে আইনের মুখোমুখি হতে হবে, নিজেদের অতীত খোলামেলা স্বীকার করতে হবে এবং কোনো অজুহাত ছাড়াই সত্য প্রকাশ করতে হবে। জবাবদিহি ছাড়া স্বাভাবিকীকরণ হতে পারে না। বিশ্ব মানবাধিকার দিবসে আওয়ামী লীগ আমলের গুম, খুন, বিচার বহির্ভূত হত্যার প্রসঙ্গ তুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি আজ প্রতিশোধের রাজনীতি প্রত্যাখ্যান করছে। আমরা সমাধানের পথে বিশ্বাসী। আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি যে কোনো বাংলাদেশিকে রাষ্ট্রের ভয়ে বাঁচতে হবে না, তা সে সরকারের সমর্থক হোক বা বিরোধী। বুধবার 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে তার ফেসবুক স্ট্যাটাসে তারেক রহমান এসব কথা বলেন। তারেক রহমান বলেন, 16টা বছর ধরে বাংলাদেশ একটা কালো মেঘের নিচে চাপা পড়েছিল। কেউ সেই অন্ধকারকে খুব তীব্রভাবে টের পেয়েছে, কেউ চুপচাপ বয়ে বাড়িয়েছে। কিন্তু যাদের রাজনৈতিক অবস্থান তখনকার পতিত সরকারের বিপরীতে ছিল, তাদের জন্য এই অন্ধকার ছিল নিত্যদিনের বাস্তবতা। তিনি বলেন, রাতের বেলা দরজায় কড়া নাড়া, মিথ্যা মামলা, নির্যাতন, ভয়কে সংস্কৃতি বানিয়ে ফেলা আর অসংখ্য পরিবার অপেক্ষা করেছে সেই প্রিয়জনদের জন্য যারা আর কোনোদিন ঘরে ফিরে আসেনি। তিনি আরও বলেন, এই বোঝা বিএনপির চেয়ে বেশি আর কেউ বহন করেনি। বিচার বহির্ভূত হত্যা, গুম, হেফাজতে মৃত্যু, মিথ্যা মামলা, সব জায়গায় বিএনপি নেতাকর্মীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 2024-এর গণ-অভ্যুত্থানেও সবচেয়ে বেশি রক্ত ঝরেছে বিএনপির ঘরেই। কিন্তু অত্যাচারের শিকার শুধু বিএনপিই ছিল না। ছাত্র, সাংবাদিক, লেখক, পথচারী, সাধারণ মানুষ সবাই সেই ভয়ঙ্কর পরিবেশের ক্ষত বয়ে বাড়িয়েছে। ন্যূনতম মানবাধিকার হিসেবে বিবেচিত মর্যাদা, নিরাপত্তা, মত প্রকাশের অধিকারের মতো মৌলিক সব বিষয়গুলো ছিল হুমকির মুখে। তারেক রহমান বলেন, এই বছরগুলোতে আমাকেও কথা বলার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। 2015 সাল থেকে আমার কথা বলার অধিকার সম্পূর্ণভাবে কেড়ে নেওয়া হয়। দেশের কোনো পত্রিকা, টিভি বা সোশ্যাল মিডিয়া যেন আমার কোনো বক্তব্য প্রকাশ না করা হয়, এমন নির্দেশনা জারি ছিল।
তবুও এই চাপিয়ে দেওয়া নীরবতার মধ্যেও আমি অধিকার, গণতন্ত্র আর মানুষের ন্যায্য দাবির পক্ষে লড়াই চালিয়ে গেছি, কারণ সত্যের স্পিরিটকে আদেশ দিয়ে থামানো যায় না। তারেক রহমান আরও বলেন, এই পুরো অন্ধকার সময়টায় দেশনেত্রী খালেদা জিয়া ছিলেন আমাদের ধৈর্য ও প্রতিরোধের সবচেয়ে বড় প্রতীক। মিথ্যা মামলা, কারাবাস, তাকে রাজনৈতিকভাবে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা, এসবই পুরো দেশের ওপর চাপিয়ে দেওয়া এক অকুধতির বাজত্ব প্রফলের প্রতিফলন। তবুও তিনি তার গণতান্ত্রিক আদর্শ থেকে কখনো সরে যাননি। তার বিশ্বাস একটাই, অধিকার সবার, ভয় দেখিয়ে দেশকে এগোনো যায় না। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবেও সেই দুঃসহ সময়ের সাক্ষী। আমার মা, যিনি দেশনেত্রী, নিজ হাতে সহ্য করেছেন তার ছেলেকে জেলে নেওয়া, নির্যাতন করার মানসিক যন্ত্রণা। তার আরেক ছেলেকে আমরা চিরকালের জন্য হারিয়েছি। বাংলাদেশের হাজারো পরিবারের মতো আমাদের পরিবারও ছিল লক্ষ্যবস্তু। কিন্তু ইতিহাসের একটা সত্য আছে, কষ্ট মানুষকে সবসময় তিক্ত করে না, কখনো কখনো কষ্ট মানুষকে আরও মহান করে তোলে। দেশনেত্রী, আমার মা, এটাই প্রমাণ করেছেন। তিনি শিখিয়েছেন, যে অন্যায় আমরা সহ্য করেছি তা যেন আর কারো জীবনে না আসে। দেশকে বদলাতে হলে ঘৃণার পথ নয়, ন্যায়, নৈতিকতা আর ক্ষমাশীলতার পথই ভবিষ্যৎ গড়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আজ বাংলাদেশের প্রয়োজন রাজনীতির চেয়েও বড় কিছু, একটা ঐক্যবদ্ধ দেশ যেখানে সবার জন্য মানবাধিকারের নিশ্চয়তা থাকবে, যেখানে কথা বলার স্বাধীনতা থাকবে, বিরোধী মত যেখানে হুমকি না হয়ে বরং গণতন্ত্রের অংশ হবে, যেখানে ভিন্ন মতের কারণে কাউকে নিপীড়িত হতে হবে না বা গুম হয়ে যেতে হবে না। তারেক রহমান বলেন, 10ই ডিসেম্বর মানবাধিকার দিবস আমাদের মনে করিয়ে দেয়, মানবাধিকারই মানুষের দৈনন্দিন বেঁচে থাকার মৌলিক শর্ত। আমরা আবরার ফাহাদ, মুস্তাক আহমেদ, ইলিয়াস আলী, সাজিদুল ইসলাম, সুমন, সাগর, রুনি আর অসংখ্য শহীদদের গল্প মনে রাখি, যেন ভবিষ্যতে এমন নিপীড়ন আর দায়মুক্তি আর কখনো ফিরে না আসে। বিএনপি মারাত্মক ক্ষতি সহ্য করেছে কিন্তু ভেঙে পড়েনি। উল্লেখ করে তারেক রহমান বলেন, সত্য, ন্যায়, জবাবদিহি, পুনর্মিলন আর আইনের শাসনে বিশ্বাস রেখে আরও দৃঢ় হয়েছে। আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রত্যেকটা মানুষের কণ্ঠ, অধিকার আর জীবন মূল্যবান, যেখানে মানবাধিকার আমাদের ভবিষ্যতের ভিত্তি। 100 আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ফাঁকা আসনগুলো দল, জোট এবং বিএনপি জামায়াতের আগ্রহী বিদ্রোহী প্রার্থীদের জন্য ফাঁকা রাখা হয়েছে। প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণার আগে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জানিয়েছে যে তারা বিএনপি এবং জামায়াত-ই-ইসলামী উভয় দলের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন দিতে প্রস্তুত। তবে যারা রাজনৈতিক সংস্কার সমর্থন করেন এবং তৃণমূল পর্যায়ে শক্তিশালী যোগাযোগ বজায় রাখেন তাদের মনোনয়ন দেওয়া হবে। বুধবার সকাল 10ই ডিসেম্বর রাজধানী বাংলামোটে তাদের দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির প্রধান সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, প্রথম ধাপে আমরা 125 জন প্রার্থীকে মনোনয়ন দিচ্ছি। 2 ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আহমেদ এনসিপির প্রার্থী হবে কিনা এই প্রশ্নের বিষয়ে তিনি বলেন, তারা এখনও পদত্যাগ করেনি, পদত্যাগ করলে এর উত্তর দেওয়া যাবে। বিএনপি জামায়াতের বিদ্রোহীদের বিষয়ে নাসির উদ্দিন বলেন, দ্বিতীয় ধাপে বিএনপির যারা বিদ্রোহী কিন্তু সংস্কারের পক্ষে তাদের মনোনয়ন দেব। জামায়াতের যারা বিদ্রোহী তাদেরকেও মনোনয়ন দেব। তাছাড়া যারা টাকার কাছে হেরে গেছে কিন্তু জনগণের সঙ্গে যোগাযোগ কানেকশন আছে, সংসদে প্রতিনিধিত্ব করতে চান, তাদের জন্য এনসিপির দরজা খোলা আছে বলেও জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি। অন্য দলের বিদ্রোহীরা কতজন যোগাযোগ করেছেন এমন প্রশ্নের জবাবে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, সংখ্যাটা এই মুহূর্তে বলতে পারছি না, তবে অনেকেই যোগাযোগ করছেন। দেখেন না মাঠে আগুন জ্বলাবন্ধ মানে যোগাযোগ শুরু করেছে। প্রার্থী তালিকা ঘোষণা করেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। এনসিপি ত্রয়োদশ সংসদ নির্বাচন।